ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট 1 এর একদম লাস্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে ধারক এবং ধারকত্ব, ক্যাপাসিটি এন্ড ক্যাপাসিটর। তাহলে একদম লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 4 ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাসিটর, ধারক অ্যান্ড ধারকত্ব। ঠিক আছে, তো শুরু করা যাক। আচ্ছা, দেখো, ধারক আর ধারকত্ব। প্রথমে ধারকত্ব ব্যাপারটা আজকে পড়ি, পরের দিন বা পরের ভিডিওতে ধারক নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো ধারকত্ব, ধারকত্ব এই কথাটাকে ভাঙলে, এই কথাটাকে যদি আমি ভাঙি বা বিস্তৃত করি, তাহলে এর মানে দাঁড়ায় ধারণ করার ক্ষমতা বা ধরে রাখার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে ধারণ করার ক্ষমতাকেই আমরা বলবো ধারকত্ব। আর যে বস্তুটা ধরে রাখবে, কি ধরে রাখবে সেটা আমি পরে বলছি, যে বস্তুটা ধরে রাখবে সেই বস্তুটাকে আমরা বলবো ধারক। খুব সহজ। এবার কি ধরে রাখবে, যেহেতু আমরা তড়িৎ পড়ছি, ইলেকট্রিক, তাহলে এখানে ধরে রাখা বলতে মেনলি আধান ধরে রাখার কথা বলা হচ্ছে, আধান ধারণ ক্ষমতা। তাহলে যে বস্তু আধান ধরে রাখতে পারবে তাকে আমরা বলবো ধারক, আর তার আধান ধরে রাখার ক্ষমতাটাকে আমরা বলবো ধারকত্ব। ঠিক আছে, একটু চিন্তা করে দেখো, আমি যদি এইভাবে কনসেপ্টটা দিই, ধরো কোনো ব্যক্তির কাছে খাবার জন্য আনলিমিটেড পরিমাণ খাবার আছে, যত ইচ্ছা সে খেতে পারে, কিন্তু তার কাছে যদি আনলিমিটেড পরিমাণ খাবার থাকে, সে কি সব খেতে পারবে? কখনোই একজনের পক্ষে সব খাবার খাওয়া সম্ভব নয়, কারণ আমাদের প্রত্যেক মানুষেরই খাবার গ্রহণে বা খাদ্য গ্রহণের একটা ম্যাক্সিমাম লিমিট আছে। ঠিক সেরকম যখন আমি কোনো বস্তুতে, ধরো এখানে একটা বস্তুকে আমি রেখেছি, ধরো এখানে একটা বস্তুকে রাখা আছে, এই বস্তুকে আমি বাইরে থেকে কি করছি, আধান দিচ্ছি। ঠিক আছে, একটু ওয়েট করো। যাই হোক, তাহলে আমি একটা এখানে আধান বা বস্তু নিয়েছি, যে বস্তুটাকে আমি কি করছি, বাইরে থেকে আধান দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বাইরে থেকে যখন আমি আধান দিচ্ছি কোনো বস্তুকে, আমি কি বস্তুটায় আনলিমিটেড পরিমাণ আধান দিতে পারবো, বা বস্তুটা কি আনলিমিটেড পরিমাণ আধান গ্রহণ করতে পারবে? কখনোই সম্ভব নয়। এই বস্তুটাকে বা এই বস্তুটার আধান গ্রহণের একটা ম্যাক্সিমাম লিমিট আছে। ধরো আমি সাপোজ যদি বলি বস্তুটা ম্যাক্সিমাম ধরো 5 কুলম আধান গ্রহণ করতে পারে, তো কোনো বস্তু কত আধান গ্রহণ করবে সেটা অবশ্যই কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করবে, সেটা আমি পরে আসছি। তো ধরো এই বস্তুটা ম্যাক্সিমাম 5 কুলম আধান গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে যখনই আমি 5 কুলম আধান এখানে দিয়ে দেবো, তারপরে এক্সট্রা কোনো আধান দিতে গেলে এ আর গ্রহণ করতে পারবে না, কারণ এর আধান গ্রহণের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5 কুলম। এরকম প্রত্যেকটা বস্তুরই আধান গ্রহণের একটা ম্যাক্সিমাম লিমিট আছে। তো এই আধান গ্রহণের ক্ষমতাটাকেই আমরা বলবো এক কথায় ধারকত্ব। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যে বস্তু যত বেশি আধান গ্রহণ করতে পারবে, তার মানে তার আধান ধরে রাখার ক্ষমতা বা আধান গ্রহণ করার ক্ষমতা তত বেশি।
অর্থাৎ বলতে পারি তার ধারকত্ব তত বেশি। ঠিক আছে, চলো। ধারকত্ব যেহেতু ইংরেজিটা হচ্ছে ক্যাপাসিটি, সেই জন্য আমরা ধারকত্বকে সি দ্বারা ডিনোট করব। তাহলে এবার সি এর এক্সপ্রেশনে আসি। কিভাবে আসবো দেখো। আচ্ছা, আগের চ্যাপ্টার থেকেই তোমরা দেখে আসছো বা তোমরা সবাই জানো যে আমি যখন কোনো একটা বস্তুকে বাইরে থেকে আধান দিচ্ছি, বাইরে থেকে যখন আমি আধান দিচ্ছি, বস্তুটার বিভব কি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করছে, তাই তো? যত বেশি কোনো বস্তুতে আধান প্রবেশ করবে বস্তুর বিভব তত বৃদ্ধি পাবে। তার মানে আধান আর বিভবের মধ্যে কিরকম রিলেশন দেখো। কিউ যত বেশি হচ্ছে, একটা বস্তুতে কিউ এর মান যত বাড়ছে, তার ভিও কি হচ্ছে, তত বাড়ছে। অর্থাৎ আধান আর বিভব পরস্পর কিরকম রিলেশন, পরস্পর সমানুপাতিক রিলেশন। ঠিক আছে, তাহলে আধান আর বিভব পরস্পর সমানুপাতিক। যত আধান দেবো বা আধানের পরিমাণ কোনো বস্তুতে যত বাড়বে, তার বিভবের মানও কি হবে, তত বৃদ্ধি পাবে। এবার দেখো, আমি যদি সমানুপাতিক চিহ্নটা তুলি, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমি সি বললাম ইন্টু ভি। দেখো, এই যে সি কনস্ট্যান্টটা এলো, সমানুপাতিক ধ্রুবকটা, এই সি কনস্ট্যান্টটাকেই আমরা বলবো ওই বস্তুটার ধারকত্ব। আচ্ছা, কেন এই সি কেই ধারকত্ব বলা হচ্ছে? দেখো, সি এর মান যত বাড়বে বস্তুটা তত বেশি আধান গ্রহণ করতে পারবে। আমি একটু দেখিয়ে দিই। ধরো ধরো এখানে আমি দুটো বস্তু পাশাপাশি রেখেছি, ঠিক আছে? একজনের ধারকত্ব ধরো C1 আর একজনের ধারকত্ব C2, ঠিক আছে? আমি দুজনকে যদি একটা তার দিয়ে যুক্ত করে রাখি, তার মানে আমি যখনই আধান দেবো বস্তুটায়, দুটো বস্তুর বিভব কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। কারণ যেহেতু বস্তুটো একটা পরিবাহী তার দিয়ে যুক্ত, সবসময় বেশি কম বিভব হলেও যেহেতু যুক্ত, সবসময় আধান উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে গিয়ে একসময় উভয়ের বিভবকে কি করে দেবে, সমান করে দেবে। সেই জন্য যেহেতু যুক্ত পরিবাহী দুটো, আমি ধরে নিতে পারি তাদের বিভব সমান। ঠিক আছে, আচ্ছা দেখো তো কে বেশি আধান গ্রহণ করেছে, এটা না এটা? আমি যদি এখানে বলে দিই C1টা বেশি C2 থেকে, অর্থাৎ এই বস্তুর কনস্ট্যান্ট C1 তো আমি জানি না এখনো ধারকত্ব, আমি আগে এমনি বোঝানোর জন্য বা সেটাই বোঝাচ্ছি যে সি কে কেন আমরা ধারকত্ব বলবো। তাহলে C1 একটা কনস্ট্যান্ট, এই বস্তুর ক্ষেত্রে সেই কনস্ট্যান্টটা হচ্ছে C2, যেখানে C1টা বেশি, অর্থাৎ এই বস্তুর কনস্ট্যান্টটা বেশি। দেখো কে বেশি আধান গ্রহণ করেছে। আচ্ছা, প্রথম বস্তুর আধান কত হবে? Q1 ইকুয়ালস টু ফর্মুলা Q ইকুয়ালস টু CV। তাহলে প্রথম বস্তুর আধান Q1 ইকুয়ালস টু C1 ইন্টু উভয়েরই বিভব V। একইভাবে দ্বিতীয় বস্তুর আধান কত, Q2 সমান C2V। দেখো তো কোনটা বেশি। পরিষ্কার বুঝতে পারছো, যেহেতু C1 বেশি, V উভয়েরই সেম, তাহলে যেহেতু C1 বেশি সেই জন্য Q1ও কি হবে, বেশি হবে C2 তুলনায় বা Q2 তুলনায়। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো Q1/Q2 সমান যেহেতু C1/C2, বিভব যেহেতু উভয় সমান, তাহলে Q সমানুপাতিক C, অর্থাৎ যার C বেশি সে বেশি আধান নিতে পারছে যদি উভয়ের বিভব আমি সমান করতে চাই। তাহলে দেখো, সি হচ্ছে এমন একটা রাশি যেটা নির্দেশ করছে যে বস্তুটা কত আধান গ্রহণ করতে পারবে। যার সি যত বেশি হবে তার কিউ অর্থাৎ আধান গ্রহণের ক্ষমতাটাও তত বেশি হচ্ছে। আমরা এখানে বুঝিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে বলতে পারি আমরা সি হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যার উপর ডিপেন্ড করছে যে বস্তুটা কতটা বাইরে থেকে আধান নিতে পারবে।
বা বস্তুটা বাইরে থেকে কতটা আধান গ্রহণ করতে পারবে। ঠিক আছে, সেই জন্যই আমরা সিকে কি বলবো, সিকে আমরা এক কথায় বলবো ধারকত্ব বা আধান গ্রহণ করার ক্ষমতাটাকেই আমরা বলেছি ধারকত্ব। তাহলে কোনো বস্তু যে যত বেশি আদান গ্রহণ করতে পারবে তার তার মানে আদান গ্রহণের ক্ষমতা তত বেশি। ঠিক আছে, তার মানে এই সি কনস্ট্যান্টটাকে সেই জন্য আমরা কি বলবো, ধারকত্ব। তো যেহেতু আমরা ধারকত্বের এক্সপ্রেশন বা একটা ফর্মুলা নিয়ে চলে এসেছি, এখান থেকে আমরা কয়েকটা জিনিস নির্ণয় করে নিই। কি নির্ণয় করবো, প্রথমে ধারকত্বের এককগুলো নির্ণয় করব, তারপরে ধারকত্বের মাত্রা নির্ণয় করবো। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে ধারকত্ব কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। চলো, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধারকত্বে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধারকত্বের একক ও মাত্রা। প্রথমে আমরা এককটা করি, তারপরে মাত্রায় যাচ্ছি। আচ্ছা দেখো, যদি আমরা ফর্মুলা পেয়েছি কিউ ইকুয়ালস টু সিভি, ঠিক আছে, এখান থেকে সি সমান কত লিখতে পারি, কিউ বাই ভি। তাহলে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের মাত্রা কি আসবে, কিউ মানে আধান, আধানের মাত্রা ই এস ইউ আধান বা স্ট্যাক কুলম যেটাকে আমরা বলেছি, ডিভাইডেড বাই ভি মানে কি, ভি মানে বিভব, তাহলে তার একক ই এস ইউ বিভব। ঠিক আছে, সেই জন্য এই এককটাকে আমরা বা ধারকত্বের এসআই এককটাকে আমরা একককে বলবো ইএসইউ ধারকত্ব। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ধারকত্ব, বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলবো স্ট্যাক ফ্যারাড। অ্যাকচুয়ালি তোমরা দেখবে ফ্যারাডটা হচ্ছে ধারকত্বের এসআই পদ্ধতির একক, সেই জন্য সিজিএস এককটাকে বলা হচ্ছে স্ট্যাক ফ্যারাড। ঠিক আছে, চলো তাহলে এসআই পদ্ধতির এককটা দেখে নিই। সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ এর একক কুলম, ডিভাইডেড বাই ভি এর একক ভোল্ট, তাহলে কুলম পার ভোল্ট, যেটাকে আমরা একত্রে বলবো ফ্যারাড বা শর্টে এফ দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে সিজিএস এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে তোমার ধারকত্বের একক কত এলো, কুলম পার ভোল্ট, যেটাকে আমরা একত্রে বলছি ফ্যারাড। ঠিক আছে, তো এবার চট করে দেখে নিই স্ট্যাক ফ্যারাড অর্থাৎ সিজিএস একক আর ফ্যারাড মানে এসআই এককের সম্পর্ক। দেখো আমরা এক ফ্যারাড ইকুয়ালস টু, ইকুয়েশনটা থেকে দেখো, এক ফ্যারাড সমান আমি লিখতে পারি এক কুলম বাই এক ভোল্ট, সমান যদি এটাকে আমি ইএসইউ তে কনভার্ট করি, এক কুলম সমান 3 ইন্টু 10⁹ কি ছিল ইএসইউ আধান, এক ভোল্ট সমান আমরা আগের চ্যাপ্টারে শিখেছি 1/300 ইএসইউ বিভব। তাহলে 300টা উপরে উঠলে দেখো ডাইরেক্ট হয়ে যাবে 9 ইন্টু 10⁻11, দুটো শূন্য উপরের 9টা, তাহলে 11 ইএসইউ আধান বা ইএসইউ বিভব মানে ইএসইউ ধারকত্ব বা স্ট্যাক ফ্যারাড। তাহলে দেখো ফ্যারাডটা স্ট্যাক ফ্যারাডের থেকে অনেকটাই বড়, কারণ এক ফ্যারাড সমান দেখো কত স্ট্যাক ফ্যারাড, 9 ইন্টু 10⁻11। যেহেতু ফ্যারাড এককটা খুব বড়, আমরা দেখবে এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় ফ্যারাড এককটা খুব কম জায়গাতেই দেখবো, বেশিরভাগ ক্ষেত্রে এই রকম একক দেখবো, মিউ এফ যেটাকে বলবো মাইক্রো ফ্যারাড, পিএফ যেটাকে বলবো পিকো ফ্যারাড, বা ধরো এম এফ মিলি ফ্যারাড, এই ধরনের এককগুলো দেখবো, এন এফ
ন্যানো ফ্যারাড। তো এগুলো কত করে সেগুলো আমি একটু জেনে নিই। মাইক্রো ফ্যারাড মানে বুঝতেই পারছো 10⁻⁻6 ফ্যারাড। পিকো ফ্যারাড খুব ছোট, -12 ফ্যারাড, এটাই সব থেকে ছোট বলতে পারো ধারকত্বের একক গুলোর মধ্যে। এমএফ মানে মিলি ফ্যারাড মানে 10⁻³ এনএফ মানে ন্যানো ফ্যারাড মানে 10⁻৯। ঠিক আছে, এইগুলো অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এককগুলো বললাম, এবার আমরা করবো ধারকত্বের মাত্রা। ধারকত্বের যেটা করব মাত্রা। চলো, আচ্ছা মাত্রা কি হবে ধারকত্বের? দেখো সি সমান আমরা পেলাম Q/V। ঠিক আছে, তাহলে সি সমান Q/V। আচ্ছা বিভবের সঙ্গে কার্যের কি সম্পর্ক ছিল একটু মনে করে দেখো। ভি সমান ছিল বা W ছিল Q/V। তাহলে ভি সমান কত হবে? W/Q। তাহলে দেখো এখানে কত হবে? W/Q। কিউটা উপরে উঠে কত হয়ে যাবে? Q²/W। ঠিক আছে, তাহলে C=Q মানে আধান, আধানের মাত্রা জানো তোমরা IT, তাহলে I²T²। আর কার্যের মাত্রা mL²T-2 সমান কত হয় দেখে নাও। m উপরে উঠলে m ইনভার্স, L² উপরে উঠলে L-2, I² ছিল, T-2 উপরে উঠলে +2 আর +2 ছিলই, তাহলে T⁴। তাহলে এটা চলে আসছে তোমার ধারকত্বের মাত্রা। ঠিক আছে, তাহলে ধারকত্বের মাত্রা আমরা শিখে গেলাম। এবার আমরা যেটা করব, ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। চলো, তাহলে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে ধারকত্বের নির্ভরতা বা ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধারকত্ব মেনলি যেটার উপর নির্ভর করে, প্রধানত যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে পরিবাহীর, মানে যার ধারকত্ব আমরা নির্ণয় করছি সেই বস্তুটার পৃষ্ঠের ক্ষেত্রফল। মানে ধরো একই পদার্থের তৈরি দুটো গোলক, শুধু একজনের ব্যাসার্ধ কম একজনের ব্যাসার্ধ বেশি। এর ব্যাসার্ধ সাপোজ 2, এর ব্যাসার্ধ সাপোজ 4। ঠিক আছে, যেহেতু ব্যাসার্ধ এখানে বেশি, বুঝতেই পারছো এখানে পৃষ্ঠের তলের ক্ষেত্রফল অনেক বেশি হবে। এখানে কত হবে? 4π × r² মানে 4π² মানে হবে তোমার 16π। এখানে কত হবে? 4π × 4² মানে হবে 64π। তাহলে বুঝতেই পারছো এই পরিবাহীটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেকটাই বেশি, প্রায় 4 গুণ বেশি, 4 গুণ বেশি এক্স্যাক্টলি। যেহেতু এই ক্ষেত্রফল বা এই পৃষ্ঠের থেকে এই পৃষ্ঠটা 4 গুণ বেশি বড়, সেই জন্য দেখতে পাবে এর আধান গ্রহণের ক্ষমতাটাও
4 গুণ বেশি। অর্থাৎ এ যদি 2 কুলম আধান বাইরে থেকে নিতে পারে, এ তার থেকে 4 গুণ বেশি, অর্থাৎ 8 কুলম আধান বাইরে থেকে নিতে পারে। অর্থাৎ আমি বলতে পারি পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল যত বাড়বে আধান গ্রহণের ক্ষমতাটাও তত বাড়ছে। মানেই ধারকত্ব কি হচ্ছে, ধারকত্ব তত, যে যত বেশি আধান নিতে পারবে, আমি কি বলেছি, তার ধারকত্ব তত বেশি। তাহলে যেহেতু এর তুলনায় এ 4 গুণ বেশি আধান নিচ্ছে, তাহলে এর ধারকত্ব যা হবে, এর ধারকত্ব তার তুলনায় 4 গুণ বেশি হবে। অর্থাৎ পৃষ্ঠের ক্ষেত্রফল যত বাড়ছে একটা বস্তুর ধারকত্ব কি হবে, তত বৃদ্ধি পাবে। তার মানে আমি বলতে পারি ধারকত্ব হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি যে ধারকত্ব হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোনো বস্তু বাড়বে, ওই বস্তুটা বাইরে থেকে তত বেশি আধান নিতে পারবে, অর্থাৎ বস্তুটার ধারকত্ব কি হবে, তত বাড়বে। নেক্সট কি বিষয়ের উপর ডিপেন্ড করে, নেক্সট যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের উপস্থিতি। দেখো এটা ভালো করে লক্ষ্য করে একটু, তাহলে এটা হলো পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক ধারকত্ব। আর পারিপার্শ্বিক মাধ্যমের উপর কি করে ডিপেন্ড করে, আচ্ছা ধরো এরকম একটা বস্তু আমি নিলাম, যার কিছু একটা ধারকত্ব আছে, ঠিক আছে। এই বস্তুটার মধ্যে ধরো প্লাস মাইনাস আধান আছে, বা বস্তুটা ধরো প্লাস আধানে আই। এবং বস্তুটা যত আধান গ্রহণ করতে পারে আমি ম্যাক্সিমাম আধান বস্তুকে দিয়ে দিয়েছি, মানে বস্তুটা বাইরে থেকে আর আধান নিতে পারছে না, ঠিক আছে। এবার আমি কি করছি, এই বস্তুটার সামনে একটা নিউট্রাল অর্থাৎ নিস্তড়িত পরিবাহীকে আনছি, ঠিক আছে। দেখো নিস্তড়িত পরিবাহী মানে সেখানে পজিটিভ নেগেটিভ সমান পরিমাণ আছে, কিন্তু প্রথম চ্যাপ্টারের বিষয় অর্থাৎ তড়িৎ আবেশের ঘটনা অনুসারে তোমরা জানো যে একটা পজিটিভ আধানে আহিত বস্তুর সামনে যদি আমি একটা নিস্তড়িত বস্তুকে আনি, নিস্তড়িত বস্তুর সামনের প্রান্তে নেগেটিভ আধানগুলো ডিস্ট্রিবিউট বা সজ্জিত হয়ে যাবে, আর দূরবর্তী প্রান্তে চলে যাবে সম আধান অর্থাৎ বিপরীত আধান। এবার দেখো কি হবে, এই নেগেটিভ আধানগুলো এখানে কিছু পজিটিভ আধানকে ধরে রাখবে বা ব্যালেন্স করে রাখবে, অর্থাৎ এই আধানগুলো এর দ্বারা ব্যালেন্স বা যেন মনে হচ্ছে প্রশমিত হয়ে যাচ্ছে, যদিও কন্ট্যাক্ট নেই, কিন্তু এর দ্বারা এইগুলো বদ্ধ হয়ে যাচ্ছে। ফলে এই বস্তুটা বাইরে থেকে তখন আরো আধান নিতে পারবে। তার মানে বাইরে থেকে আধান নিতে পারছি মানেই আমি বলতে পারি তার ধারকত্ব ইনক্রিজ করেছে। তাহলে দেখ, যখন আমি একটা বস্তুর সামনে একটা পরিবাহী বস্তু বা একটা মাধ্যমকে, পরিবাহী মাধ্যমকে আনছি, সঙ্গে সঙ্গে মূল বস্তুটার ধারকত্ব কি হচ্ছে, মূল বস্তুটা বাইরে থেকে আরো আধান গ্রহণ করতে পারছে, অর্থাৎ মূল বস্তুটার ধারকত্ব কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে যখন আমি পারিপার্শ্বিক মাধ্যমকে চেঞ্জ করব, কোনো বস্তুর ধারকত্ব কি হবে, চেঞ্জ হবে। যদি একটা পরিবাহী বস্তুকে কোনো বস্তুর সামনে আনি, পরিষ্কার দেখতে পাচ্ছ যে বস্তুটার, মূল বস্তুটার ধারকত্ব কি হচ্ছে, মূল বস্তুটা বাইরে থেকে আরো বেশি আধান গ্রহণ করতে পারছে, অর্থাৎ মূল বস্তুটার ধারকত্ব কি হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। চলো, তাহলে এই মোটামুটি এই বিষয়গুলোর উপর ধারকত্ব মেইনলি ডিপেন্ড করে, ঠিক আছে। চলো
এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা পরিবাহী গোলকের ধারকত্ব কত হবে। এখানে যে রেজাল্টটা আসবে খুব ইন্টারেস্টিং, দেখো ক্যালকুলেশনটা লক্ষ্য করে। তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে একটা পরিবাহী গোলকের ধারকত্ব। দেখো পরিবাহী গোলকের ধারকত্ব কত হয়, খুব ভালো করে লক্ষ্য করো। ধরো ধরো এটা একটা পরিবাহী গোলক, ঠিক আছে। যে পরিবাহী গোলকটার ব্যাসার্ধ ধরে দিলাম আমি আর, পরিবাহী গোলকটায় ধরো কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, যে আধানগুলো কোথায় থাকবে, একদম বাইরের পৃষ্ঠে। আমি বলেছিলাম আগের চ্যাপ্টার পড়ানোর সময় যে পরিবাহী গোলকের পৃষ্ঠে বিভব যা হবে ভেতরের সমস্ত জায়গায় বিভবের মান সেম হবে, ঠিক আছে। আর পৃষ্ঠে বিভব নির্ণয় করার সময় আমি ধরে নিতে পারি যে গোলকের সমস্ত আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, যেহেতু গোলকটা সুষম বস্তু। তাহলে দেখো আমি পরিবাহী গোলকটার ধারকত্ব বের করছি। ধারকত্ব মানে ফর্মুলা আমার একটাই, সি সমান কিউ বাই ভি। তার মানে পরিবাহী গোলকটার আধান বাই বিভব। দেখো আমি পরিবাহী গোলকের পৃষ্ঠের বিভব কত পেয়েছিলাম, পরিবাহী গোলকটির পৃষ্ঠের বিভব ভি ইকুয়ালস, ফর্মুলা ছিল যদি এসআই পদ্ধতিতে করি 1/4πε0, গোলকটা যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে 1/4πε0, বা গোলকটা যদি ফাঁপা গোলক হয় তার মানে ভেতরেও বায়ু আছে, তাহলে 1/4πε0। বিভবের ফর্মুলা আমি অলওয়েজ কি বলেছিলাম, আধান বাই দূরত্ব। তাহলে আমি যখন পৃষ্ঠে বিভব নির্ণয় করব, আধান তো কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তাহলে আধানের মান প্লাস কিউ, এবং কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত, অলওয়েজ ব্যাসার্ধের সমান, তাহলে আর, তাহলে আধান বাই দূরত্ব। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠের বিভব। যে কোনো বিন্দুতেই যেহেতু দূরত্ব আর, তাহলে যে কোনো বিন্দুতেই বিভবের মান হবে এইটা। তাহলে এবার দেখো এই ফর্মুলায় ভি এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, তাহলে দেখো সি ইকুয়ালস টু কত আসছে, খুব ইন্টারেস্টিং আসবে একটা আরো রেজাল্ট। কিউ বাই, নিচে আসছে কিউ বাই 4πε0 আর, তাহলে ভি এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, কিউ কেটে যাচ্ছে, এইটা ওপরে উঠছে, তাহলে 4πε0 আর। এটা কোন পদ্ধতিতে এলো, ক্যালকুলেশনটা কোন পদ্ধতিতে আমরা করেছি, এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে রেজাল্ট এটা আসছে। যদি সিজিএস পদ্ধতিতে করতাম একইভাবে ক্যালকুলেশন আর করার দরকার নেই, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি 4πε0টা শুধু আসতো না, তোমরা সবাই জানো। তাহলে সিজিএস পদ্ধতিতে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, সি ইকুয়ালস টু আর, অর্থাৎ একটা পরিবাহী গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সংখ্যাগতভাবে সমান। একক তো কখনো সেম হতে পারে না, কারণ ধারকত্ব আলাদা বিষয়, ব্যাসার্ধ আলাদা বিষয়, কিন্তু সংখ্যাগতভাবে, মানে যদি একটা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হয় সিজিএস এ, তাহলে তার ধারকত্ব হবে 20, এককটা ইএসইউ ধারকত্ব হবে বা স্ট্যাক প্যারান, কিন্তু সংখ্যাগতভাবে তারা সমান। খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত, একটা গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সহিত সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য।
ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। ধারক মানে যে কোনো বস্তুই অ্যাকচুয়ালি ধারক, মানে যে কোনো বস্তুই কিন্তু আদান গ্রহণ করতে পারে, শুধু ধারণ ক্ষমতাটা কারো কম কারো বেশি। ঠিক আছে, প্রত্যেকটা বস্তুই কিন্তু অ্যাকচুয়ালি এক একটা ধারক। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি মানে কি। দেখো, আমি যখন কোনো একটা বস্তুতে, ধরো এই বস্তুটায় প্রথমে কোনো আধান নেই, নিউট্রাল বস্তু, আমি বস্তুটাকে বাইরে থেকে কিছু আধান দিলেই বস্তুর বিভব আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে? আচ্ছা, তার আগে একটা জিনিস ধরে নিই, ধরি বস্তুটার ধারকত্ব সি। আচ্ছা, আমি যখনই বাইরে থেকে আধান দেবো, টোটাল আমি ধরো কিউ আধান বস্তুটায় দিতে চাই, কিন্তু এই কিউ আধানকে আমি একসঙ্গে না এনে, অনেকটা পরিমাণ আধান যেহেতু একসঙ্গে না এনে আমি কি করছি, অল্প অল্প করে আধান আনছি। ঠিক আছে, খুব অল্প অল্প করে এখানে আমি আধান দিচ্ছি, স্মল কিউ অ্যামাউন্ট করে আধান দিচ্ছি। ঠিক আছে, প্রথম যখন স্মল কিউ আধানকে আনছি, এখানে প্রথম থেকে তো কোনো আধান নেই, থাকলেও পজিটিভ নেগেটিভ সমান আছে, নিস্তড়িত বস্তু। তাহলে এই প্রথম আধানটাকে আনার সময় এই বস্তুটা ওকে বিকর্ষণ বা আকর্ষণ কিছুই করছে না, অর্থাৎ একে বিনা বাধায় এখানে নিয়ে চলে আসছে প্রথম কিউটাকে। প্রথম কিউটাকে আনতে কোনো কার্যই করতে হলো না, কিন্তু প্রথম কিউ এসে যখন এখানে বসে গেল, আমি যখন দ্বিতীয় কিউটাকে আনবো, সেকেন্ড কিউটাকে যখন আনবো, প্রথম আধান যেহেতু এসে বসে গেছে, প্রথম আধানটা সেকেন্ড কিউটাকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে সেকেন্ড কিউটা যখন আসবে, প্রথম আধানের বিকর্ষণ বলের বিরুদ্ধে তাকে আসতে হবে, অর্থাৎ কার্য করতে হবে বলের বিরুদ্ধে কার্য। যে কার্যটাকে আমরা কি বলেছিলাম, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ কার্য। তার মানে সেকেন্ড থেকে যত আমি আধানকে আনবো, আমাকে কিছুটা করে কার্য করতে হবে প্রতি ক্ষেত্রে, এবং যত কিউ আধান এখানে আসতে থাকবে, তত নেক্সট কিউ আধানকে আনতে বেশি কার্য করতে হবে। এখানে কিউ এর পর যখন আরেকটা কিউ এসে গেল, অর্থাৎ এখানে মোট আধান যখন টু কিউ, তৃতীয় যে কিউ আধানটা আসছে, তাহলে টু কিউ বলের বিকর্ষণ বলের বিরুদ্ধে তাকে আসতে হবে, অর্থাৎ আরো বেশি কার্য করতে হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যত আমি আধান দিতে থাকবো, তত নেক্সট আধানকে আনতে বেশি কার্য করতে হচ্ছে, যে কার্যটাই এই বস্তুর মধ্যে শক্তি হিসেবে জমা হবে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি তড়িৎস্থিতি শক্তি। ঠিক আছে, তার মানে আধান কোনো বস্তুকে দেওয়ার সময় বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, এই শক্তিটা কত সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি কত কার্য করতে হচ্ছে দেখে নি, টোটাল কিউ আধানকে আনতে সেই কার্যটাই বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হবে। চলো, তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে কিউ আধানকে আনতে কত কার্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, ধরো প্রথমে যখন এখানে কোনো আধান নেই, কোনো আধান দেওয়াই হয়নি, এর বিভবও বাড়েনি, বিভবও জিরো। ঠিক আছে, আমি কিন্তু এই ক্যালকুলেশনটা দুটো উপায়ে করব, একবার কলন বিদ্যার সাহায্যে, একবার জেনারেল, তোমাদের যেটা সুবিধে লাগবে সেটা তোমরা করবে। ঠিক আছে, তবে কলন বিদ্যার সাহায্যে করাটাই আমার মনে হয় বেস্ট হবে, বা ইজি হবে, ক্যালকুলেশনে ছোট হবে। তো যাই হোক, আজকে প্রথমে আমি জেনারেল ভাবে ক্যালকুলেশনটা করছি। তাহলে কিউ সমান জিরো, মানে যখন কোনো আধান দেওয়া হয়নি বস্তুটার বিভব জিরো। আমি বস্তুটাকে শেষমেশ কত আধান দিচ্ছি, ক্যাপিটাল কিউ। যখন বস্তুটার বিভব আর জিরো থাকবে না, কারণ কোনো বস্তুকে যখন আধান দেওয়া হবে, আধান দেওয়ার সময় প্রত্যেক আধানকে আনতে কিছুটা করে কার্য করতে হবে, যার ফলে বস্তুর বিভব আস্তে আস্তে কি হবে, বাড়বে। তাহলে শেষমেশ ধরে নিচ্ছি বস্তুর বিভব দাঁড়াচ্ছে ভি, আধান যখন কিউ তখন বিভব দাঁড়াচ্ছে ভি। তাহলে দেখো, বস্তুর বিভব কিন্তু কনস্ট্যান্ট নেই, যত আমি আধান দিচ্ছি বস্তুর বিভব জিরো থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কত হচ্ছে, ভি। তাহলে বস্তুর গড় বিভব কত,
কারণ বিভবের মান যেহেতু কনস্ট্যান্ট নয়, আমাকে ক্যালকুলেশন করতে হলে বিভবের একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। গড় বিভব কত হয় তোমরা জানো, প্রাথমিক প্লাস অন্তিম বাই 2, তার মানে ভি বাই 2। ঠিক আছে, তাহলে এই ভি মানে কিউ আদানকে আনতে মোট কত কার্য করতে হবে। দেখো, কার্য বা ডব্লু, কার্য সমান আমরা কি জানি, কার্যের ফর্মুলা আধান ইন্টু বিভব। তাহলে আধান, আগে ফর্মুলাটা লিখি। এখানে বিভব যেহেতু কনস্ট্যান্ট নেই, তাহলে বিভবের জায়গায় হবে গড় বিভব। কত হবে, কত আধান আনছি আমরা, কিউ, গড় বিভব কত, ভি বাই 2। তার মানে দেখো, এই কার্যটাই বস্তুতে শক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। তাহলে সঞ্চিত শক্তি ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি। এই এক্সপ্রেশনটার আরো দু রকম এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতে পারি আমি দু রকম ভাবে। দেখো, যদি আমি কিউ এর জায়গায় বসিয়ে দিই, ফর্মুলা কি ছিল, কিউ সমান সিভি, আধান সমান ধারকত্ব ইন্টু বিভব। তাহলে যদি কিউ এর জায়গায় আমি এই ফর্মুলাটা বসিয়ে দিই, যেহেতু বস্তুটার ধারকত্ব সি, তাহলে ফর্মুলাটা কি আসছে, সিভি ইন্টু ভি মানে হাফ সিভি স্কোয়ার। এটাই কিন্তু ব্যাপক ভাবে প্রচলিত, বা এটাই কিন্তু বেশি জায়গায় অ্যাপ্লাই হবে এই ফর্মুলাটা, সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার। আর একটা ফর্ম হতে পারে, কিউভি দিয়ে একটা ফর্ম এলো, সিভি দিয়ে একটা ফর্ম এলো, কিউ আর সি দিয়ে একটা ফর্ম আসবে, মানে ভি কে তুলতে হবে। কি করে করতে পারি, দেখো, ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিউ বাই সি। তাহলে এখানেই বসিয়ে দাও, কত হবে, হাফ কিউ ইন্টু ভি এর জায়গায় কিউ বাই সি, তাহলে ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। এটাও একটা এক্সপ্রেশন সঞ্চিত শক্তির। ঠিক আছে, তাহলে আমরা সঞ্চিত শক্তি, একটা ধারক বা একটা বস্তুতে যখন আমি আধান দিচ্ছি বাইরে থেকে, বস্তুটার মধ্যে কত শক্তি সঞ্চিত হচ্ছে স্থিতিশক্তি হিসেবে, সেই শক্তির মানটা আমরা ক্যালকুলেশন করলাম। তিনটে ভাবে এক্সপ্রেশনটা এলো। আচ্ছা, এই এক্সপ্রেশনটাই আমরা এবার আনবো কলন বিদ্যার সাহায্যে, একটু অন্যভাবে ক্যালকুলেশনটা হবে। ঠিক আছে, তাহলে একই জিনিস আমরা করবো কলন বিদ্যার সাহায্যে। চলো, কলন বিদ্যার সাহায্যে। ঠিক আছে, এখন কি করবো, একই জিনিস। ধরো একটা গোলক, যে গোলকে আমি কিউ আধান দেবো, যার ফলে গোলকটার বিভব ধরো ভি হবে। ঠিক আছে, প্রথমে গোলকটার আধান 0 ছিল, যখন গোলকটার বিভবও 0। ঠিক আছে, আচ্ছা ধরে নাও কোনো মুহূর্তে কোনো একটা মুহূর্তে এই বস্তুটায় আধান আছে স্মল কিউ, এবং বস্তুটার তখন বিভব 0 থেকে বেড়ে হয়েছে স্মল ভি। আমি কিছুটা করে আধান দিচ্ছিলাম, কোনো একটা মোমেন্টে আধান দেওয়ার সময় বস্তুর আধান দাঁড়িয়েছে স্মল কিউ, টোটাল আধান এনেছি স্মল কিউ, আর তখন বস্তুটার বিভব 0 থেকে বেড়ে হয়েছে। আমি কি করছি, এর পরে আরেকটু আধান আনছি, ধরো ডিকিউ আধান আনলাম। ডিকিউ মানে বুঝতেই পারছো কিউ এর একটা ক্ষুদ্র মান। কেন ডিকিউ আধান দিয়ে করছি ক্যালকুলেশনটা, কারণ আমি দেখেছি যে যত আধান দেবো বিভবের মান প্রতিনিয়ত বাড়তে থাকবে। তাহলে বিভব কনস্ট্যান্ট রাশি নয়, কিন্তু খুব অল্প আধান দেওয়ার সময় আমি ধরে নিতে পারি বিভবটা প্রায় কনস্ট্যান্ট আছে। সেই জন্য আমরা ডিকিউ দিয়ে ক্যালকুলেশনটা করছি। তাহলে ডিকিউ আধান আনার সময় কত দেখি কার্য করতে হয়, তাকে ইন্টিগ্রেশন করে দিলে টোটাল কার্য পেয়ে যাবো। আর টোটাল কার্য মানেই সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো দেখো, আগে দেখো ডিকিউ আধানকে আনতে কতটা কার্য করতে। দেখো,
যেহেতু বিভব এখন ভি, তাহলে যখন আমি ডিকিউ আধানকে আনবো, ভি বিভব এখন বস্তুটার হয়ে আছে, তাহলে ডিকিউ আধানকে আনতে কৃতকার্য জি ডম ইকুয়ালস টু আধান ইন্টু বিভব, যেহেতু বিভব ভি, তাহলে কিউ আধানকে আনতে কৃতকার্য কত হবে, মোট কার্য কিউ আধানকে আনতে মোট কার্য কত হবে দেখো, ডব্লিউ ইকুয়ালস, আচ্ছা এই কার্যটাই বস্তুতে শক্তি হিসেবে সঞ্চিত হবে, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, ছোট ছোট ডিকিউ আধানকে আনতে ডিডব্লিউ পরিমাণ যদি কার্য করতে হয় প্রত্যেকবার, তাহলে সমস্ত ডিডব্লিউ গুলোকে যোগ করে দিলে আমরা কি পাবো, টোটাল ডব্লিউ মানে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, তার মানে ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইন্টু ভি। ঠিক আছে, কত আধান দেবো, প্রথমে আধান ছিল 0, সেখান থেকে আমি ম্যাক্সিমাম কত আধান দেবো, কিউ, সেই জন্য লিমিটটা 0 টু কিউ। কেন আমি এখানে কিউ এর লিমিট দিলাম, ইন্টিগ্রেশনটা ডি কিউ এর উপর হচ্ছে, অর্থাৎ আধানের উপর, সেই জন্য আমরা আধানের লিমিটটা এখানে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্রথম থেকেই আমরা ধরে আছি বস্তুটার ধারকত্ব সি, বস্তুটার ধারকত্ব আমরা প্রথম থেকেই ধরে আসছি কত, সি। যখন বস্তুর আধান কিউ তখন বিভব ভি, তাহলে ফর্মুলা কি হবে, কিউ সমান সি ইন্টু ভি, অলওয়েজ ফর্মুলা, আধান সমান ধারকত্ব ইন্টু বিভব। এই ফর্মুলাটা এখান থেকে আমরা ভি সমান কত পাবো, দেখো কিউ বাই সি, এইটা আমি এক্সপ্রেশনে বসিয়ে ভি কে আমরা কিউ দিয়ে কনভার্ট করব, কারণ ইন্টিগ্রেশনটা কিউ এর ওপর হচ্ছে। তাহলে দেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু কিউ, ভি এর জায়গায় বসছে কিউ বাই সি ইন্টু ডি কিউ, সি যেহেতু কনস্ট্যান্ট বাইরে, তাহলে ভি সমান 1 বাই সি বাইরে 0 টু কিউ, কিউ ডি কিউ। ইন্টিগ্রেশন কত হবে, যেহেতু কিউ টু দি পাওয়ার 1 আছে, ফর্মুলা কি ছিল, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, পাওয়ার যা ছিল তার থেকে 1 বেড়ে যায়, তাহলে এখানে কত হবে দেখো, ইকুয়ালস টু 1 বাই সি বাইরে, পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ার কি হবে, 1 বেড়ে যাবে, কিউ 1 প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, কিউ স্কোয়ার বাই 2, লিমিট 0 টু কিউ। এবার লিমিট কি করে বসে, আগে অনেক ক্যালকুলেশন আগের চ্যাপ্টারেই দেখেছো, কিউ এর জায়গায় প্রথমে ওপরের লিমিট মাইনাস দিয়ে কিউ এর জায়গায় নিচের লিমিট, তাহলে কিউ এর জায়গায় ওপরের লিমিট বসালে কি হবে, কিউ স্কোয়ার বাই 2 মাইনাস কিউ এর জায়গায় 0 বসালে 0, তাহলে এক্সপ্রেশনটা কত আসছে, একই এক্সপ্রেশন আসছে দেখো, হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে সঞ্চিত শক্তি রাশিমালা জেএল ক্যালকুলেশন করলেও যা আসছে এখানেও তাই আসছে। ঠিক আছে, এই এক্সপ্রেশনটাকে আমি কয়েক ধাপে লিখে দিই, তাহলে ই সমান এলো হাফ কিউ স্কোয়ার বাই সি, কিউ এর জায়গায় আমি বসাতে পারি সিভি, তাহলে হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, একটা সি কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে দেখো হাফ সি ভি স্কোয়ার। এটা একটা এক্সপ্রেশন, আমি বলেছিলাম এটাই বেশি ব্যবহৃত হবে। আচ্ছা এখানে আমি লিখে দিই যেহেতু কিউ সমান সিভি হয়েছে। আর একটা এক্সপ্রেশন কি ছিল, এরকম ভাবে দেখো লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার, এটাকে আমি এইভাবে আলাদা করে নিই সিভি ইন্টু ভি, তার মানে ই সমান হয়ে যাবে হাফ সিভি মানে কিউ ইন্টু ভি, এটাও একটা এক্সপ্রেশন। ঠিক আছে, চল তাহলে এখন একইভাবে কলন বিদ্যার সাহায্যে আমরা তিনটে এক্সপ্রেশন আনবো হয়েছে। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে আধানের বন্টন, দুটো কন্ডিশন আসবে সেখানে, একবার হচ্ছে আধান বা বস্তু দুটো আমরা সম
মানে বস্তুত পরিবাহী তার দ্বারা যুক্ত, অর্থাৎ সমবিভব ধরে একবার ক্যালকুলেশনটা করব আর ভিন্ন বিভব ধরে একবার ক্যালকুলেশন করব। তাহলে আজকে এখন যেটা করব সেটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে আধানের বণ্টন। একবার করব বস্তু দুটো সমবিভব, অর্থাৎ বস্তু দুটো পরিবাহী তার দ্বারা যুক্ত ধরে, আর একবার করবো বস্তু দুটো ভিন্ন বিভব। ঠিক আছে, একটু ওয়েট করো। তাহলে সমবিভব সম্পন্ন দুটো বস্তু একবার, বা এটাকেই আমি বলতে পারি পরিবাহী তার দ্বারা যুক্ত দুটো বস্তু। তখন দুটো বস্তুর মধ্যে আধানের বন্টনটা কিভাবে হবে? আচ্ছা লক্ষ্য করো, ধরো দুটো বস্তু যাদের ধারকত্ব গুলো একজনের C1 একজনের C2। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমেই বলেছি বস্তু তো পরিবাহী তার দিয়ে যুক্ত, মানেই উভয়ের বিভব সেম হবে। ঠিক আছে, যেহেতু বস্তু তো পরিবাহী তার দ্বারা যুক্ত, তাহলে উভয়ের বিভব কি হবে? সেম। এবার দেখো তো প্রথম বস্তুটার আধান কত? Q1 সমান ধারকত্ব ইন্টু বিভব C1V। দ্বিতীয় বস্তুটার আধান কত? Q2 সমান C2V। ঠিক আছে, তাহলে দেখো তো আধানের সঙ্গে ধারকত্বের কি রিলেশন? যেহেতু উভয়ের বিভব সেম, পরিবাহী তার দ্বারা যেহেতু যুক্ত, কোনো দিকে আধানের কোনো ট্রান্সফার করছে না। তাহলে প্রথম জনের শক্তি কত দেখে নাও, হাফ CV স্কোয়ার ফর্মুলা, তাহলে হাফ C1V²। দ্বিতীয় জনের শক্তি কত? হাফ C2V²। বুঝছে? আচ্ছা এখান থেকে এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা দেখে নিই কিউ এর সঙ্গে সি এর কি রিলেশন। আমি যদি দুটোর অনুপাত করি দেখো কত আসবে, Q1/Q2 ইকুয়ালস টু, বাঁ দিকটা আসছে, ডান দিকটা C1V/C2V, ভি গুলো কেটে যাচ্ছে, তাহলে C1/C2। খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো যখন যখন দুটো বস্তু পরিবাহী তার দ্বারা যুক্ত থাকবে, সংযুক্ত থাকবে, Q1/Q2 সমান C1/C2, অর্থাৎ কিউ আর সি সমানুপাতিক হয়ে যাচ্ছে। কিউ আর সি কি হয়ে যাচ্ছে? পরস্পর সমানুপাতিক। মানে ধারকত্ব যত বেশি হবে কোনো বস্তু, সেই বস্তুটা তত বেশি আধান গ্রহণ করতে পারবে যদি উভয়ের বিভব সমান। ঠিক আছে, এখানে আমরা একটা রিলেশন বলে দিই, যেহেতু দুটো বস্তুকেই আমি নিয়েছি গোলক, আমি একটু আগেই প্রমাণ করেছি গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান। আমি যদি ধরে নিই প্রথম বস্তুটার ব্যাসার্ধ, প্রথম গোলকটার ব্যাসার্ধ R1,
আর দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ R2, তাহলে আমি বলতে পারি C1 সমান R1। সংখ্যাগতভাবে আমরা দেখেছিলাম একটা গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান ছিল, তাহলে এখানেও হবে C2 সমান R2। তাহলে ব্যাসার্ধগুলো যদি আমি বসিয়ে দিই, এই ফর্মুলাটায় কি আসবে দেখো, R1/R2। তাহলে Q1/Q2 সমান পেলাম আমরা R1/R2। এবার দেখো, আমরা প্রথম চ্যাপ্টারে একটা রাশি শিখেছিলাম সিগমা, তলমাত্রিক ঘনত্ব। সেখানে বলা হয়েছিল যে কোনো বস্তুর বক্রতা ব্যাসার্ধ যত কম হবে তার তলমাত্রিক ঘনত্ব তত সেই জায়গায় বেশি হবে। সেটা আজকে আমরা এখানে প্রমাণ করবো। দেখো, তলমাত্রিক ঘনত্বের এক্সপ্রেশন এরকম ছিল, সিগমা সমান Q/4πr², অর্থাৎ আধান বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম বস্তুটার ক্ষেত্রে কি হবে, সিগমা 1 সমান Q1/4πr1²। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে কি হবে, সিগমা 2 ইকুয়ালস টু Q2/4πr2²। ঠিক আছে, তাহলে বলো সিগমা 1/σ2 সমান কত হবে, Q1/Q2। যেহেতু এরা উপরে আছে, যেহেতু এরা নিচে আছে, উল্টে যাবে। তাহলে 4πr2² উপরে আসবে, 4πr1² নিচে যাবে, 4π কাটলো। তাহলে সিগমা 1/σ2 সমান, দেখো তো, Q1/Q2 সমান কত লিখতে পারি, Q1/Q2 সমান R1/R2। তাহলে বসিয়ে দিই, R2²/R1²। দেখো একটা করে R কেটে যাবে, সিগমা 1/σ2 সমান R2/R1, অর্থাৎ সিগমা ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। তার মানে যেখানের বক্রতা ব্যাসার্ধ কম সেখানে তলমাত্রিক ঘনত্ব বেশি। খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত। যেখানে তলমাত্রিক ঘনত্ব, যেখানে কোনো বস্তুর বক্রতা ব্যাসার্ধ কম সেখানে তলমাত্রিক ঘনত্ব কি হবে, তত বেশি হবে। চলো, এই গেল সমবিভব সম্পন্ন দুটো বস্তুকে যখন আমি তার দিয়ে যুক্ত করছি কি হবে ব্যাপার সেইগুলো বললাম। এবার হচ্ছে, যদি দুটো বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা না থাকে তাহলে চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু যুক্ত নেই পরিবাহী তার দিয়ে, তাহলে এর বিভব একরকম হবে, এর বিভব একরকম হবে। ঠিক আছে, চলো তাহলে ক্যালকুলেশন করি। ভিন্ন বিভব যুক্ত দুটো পরিবাহী। ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহী বস্তুর মধ্যে আধানের বন্টন। দেখো, তাহলে দুটো পরিবাহী বস্তুকে আমি নিলাম, গোলাকার বস্তু দুটোই। প্রথমটার ধারকত্ব C1, দ্বিতীয়টার ধারকত্ব C2। আমি বস্তু দুটোকে পরিবাহী তার দ্বারা যুক্ত করিনি, তাহলে এর বিভব একরকম, এর বিভব একরকম। ধরে নিলাম এটা V1, এটা V2। ঠিক আছে, বলেও দিলাম V1 গ্রেটার দেন V2। এর বিভব বেশি, উচ্চ বিভব, এর বিভব কম। আচ্ছা, এই বস্তুটার আধান কত আছে, Q1 সমান C1V1। এই বস্তুটার আধান Q2 সমান
C2V2, কারণ আমরা জানি Q সমান CV। এই বস্তুটার মোট শক্তি কত? E1 সমান হাফ CV স্কোয়ার ফর্মুলা, তাহলে হাফ C1V1 স্কোয়ার। এই বস্তুটার মোট শক্তি E2 সমান হাফ C2V2 স্কোয়ার। আচ্ছা, যুক্ত যখন করিনি সংস্থাটার মোট আধান কত? Q1 প্লাস Q2 সমান C1V1 প্লাস C2V2। 1 নম্বর দিয়ে রাখলাম, পরে কাজে লাগবে। আচ্ছা, সংস্থাটার মোট শক্তি কত পরিবাহী তার দিয়ে যুক্ত করার পূর্বে? E সমান E1 প্লাস E2 সমান হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার। এটাও একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, চলো এবার আমি কি করছি, সংস্থাটাকে বা বস্তু দুটোকে কি করছি, একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিচ্ছি। কি হবে, এর ধারকত্ব C1 ছিল, এর ধারকত্ব C2 ছিল। যেহেতু প্রথমটার বিভব, এটা হচ্ছে যুক্ত পরিবাহী তার দিয়ে যুক্ত করার পূর্বে, এটা দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে পরিবাহী তার দিয়ে যুক্ত করার পরে। দেখো কি দাঁড়াচ্ছে, যুক্ত করার পরেই প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু এই বস্তুটার বিভব বেশি ছিল আর এই বস্তুটার বিভব কম ছিল, তার মানে যখনই যুক্ত করব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান যাবে, মানে এই আধান হারাতে থাকবে, এ কিছুটা আধান পাবে। তাহলে যুক্ত করার পরে এক সময় উভয়ের বিভব সেম হয়ে যাবে, যেটাকে আমি বলবো ওদের সাধারণ বিভব। ঠিক আছে, যা রাশিমালাও আমরা একটু পরে বের করছি, সাধারণ বিভব কত হবে। ঠিক আছে, চলো এখন এর আধান কত? প্রথম বস্তুটার C1V, দ্বিতীয় বস্তুটার আধান কত? C2V। ঠিক আছে, তাহলে আচ্ছা প্রথম বস্তুটায় সঞ্চিত শক্তি কত? হাফ C1V স্কোয়ার, হাফ CV স্কোয়ার ফর্মুলা। দ্বিতীয় বস্তুটার শক্তি কত? হাফ C2V স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন সংস্থাটার মোট আধান কত? C1V, একদম লিখে দিচ্ছি, বা এইভাবে লিখি Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ মানে C1V প্লাস C2V। এরকম ভাবে লিখতে পারি C1 প্লাস C2 হোল ইন্টু V। ঠিক আছে, আচ্ছা সংস্থার মোট শক্তি কত এখন? হাফ C1V স্কোয়ার প্লাস হাফ C2V স্কোয়ার, তাহলে ই ড্যাশ সমান হাফ V স্কোয়ার কমন C1 প্লাস C2। ঠিক আছে, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 4 হয়েছে। এবার যেহেতু আমাকে সাধারণ বিভব অর্থাৎ ভি এর রাশিমালা বের করতে হবে, কি করে করবো? আচ্ছা, যুক্ত করার আগে সংস্থাটার মোট আধান ছিল এইটা C1V1 প্লাস C2। যুক্ত করার পরে সংস্থার মোট আধান দাঁড়িয়েছে এটা। আচ্ছা, যেহেতু আধানের সংরক্ষণ সূত্র অনুসারে একটা সংস্থার মোট আধান কখনো চেঞ্জ হতে পারে না, কারণ এই দুটো বস্তু থেকে আধান বাইরে বেরিয়ে যেতে পারছে না, তাহলে দুটো বস্তুতে আধানটা যেখানেই থাকুক দুটো বস্তুর মধ্যেই থাকছে, তার মানে দুটো বস্তুর মোট আধান অলওয়েজ কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে। যুক্ত করার পরে এখান থেকে কিছু আধান এখানে চলে যাচ্ছে, কিন্তু এদের মোট আধানটা কি হচ্ছে? দুজনের মোট আধানটা একই থেকে যাচ্ছে। এখানে 5 কুলম হয়তো কমছে, এখানে 5 কুলম বাড়ছে, কিন্তু মোট আধানটা সেম থেকে যাচ্ছে। ব্যাপারটা বোঝো ভালো করে। তাহলে যুক্ত করার আগেও মোট আধান যা ছিল, যুক্ত করার পরেও উভয়ের মোট আধান সেম থেকে যাচ্ছে।
তাহলে এই আধানের সমান থেকেই বা আধানের সংরক্ষণ থেকে আমরা কি করব, সাধারণ বিভবের রাশিমালা নির্ণয় করব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে শুধু নিয়ে নিই, বাকিগুলো মুছে দিই। আর এখানে এই এক্সপ্রেশনটা নিয়ে নিই, বাকিটাকে মুছে দিই। তাহলে সাধারণ বিভব তো সাধারণ বিভব কি হবে দেখো, দুটো আধান যেহেতু সমান, যেহেতু কিউ সমান কিউ ড্যাশ, যুক্ত করার আগেও আধান যা, যুক্ত করার পরেও আধান তাই, তাহলে কিউ সমান C1 V1 প্লাস C2 V2 সমান C1 প্লাস C2 ইন্টু ভি। এখান থেকে দেখো ভি কত বেরোবে, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সাধারণ বিভব বের করার ফর্মুলা। ঠিক আছে, এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, হয়েছে। চলো এবার লাস্ট যেটা করব সেটা হচ্ছে, যখনই আমি আধান দুটোকে পরিবাহী তার দিয়ে যুক্ত করেছিলাম, আমরা দেখেছিলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়েছিল, কিছুটা আধান গিয়েছিল, যার ফলে সংস্থাটার মোট শক্তি আমরা দেখতে পাবো কিছুটা কমে গেছে। তার মানে আধান বন্টনের ফলে কি হচ্ছে, সংস্থাটার শক্তির ক্ষয় হচ্ছে। তো সেই শক্তির ক্ষয়টা কত হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, শক্তি ক্ষয়ই কেন হবে, শক্তি তো বাড়তেও পারে। আমরা ক্যালকুলেশন করে দেখাবো, প্রথমের শক্তির থেকে যুক্ত করার পরের শক্তিটা কম, অর্থাৎ আগে যা শক্তি ছিল যুক্ত করার পরে শক্তি কমে গেছে, অর্থাৎ শক্তি ক্ষয় হয়েছে। আমরা যদি দেখাতে পারি ই থেকে ই ড্যাশ বিয়োগ করলে একটা পজিটিভ রাশি আসছে, এর থেকে এটা বিয়োগ করলে যদি পজিটিভ হয় তার মানে এটা ছোট এটা বড়, তার মানে আমি বলবো শক্তির ক্ষয় হয়েছে। চলো সেটা দেখো, এই দুটো এক্সপ্রেশন শুধু আমাদের কাজে লাগবে, সেই জন্য লিখলাম। দেখো তাহলে শক্তি ক্ষয়ের রাশিমালা, ডেল্টা ই কতটা শক্তির ক্ষয় হয়েছে, আগের শক্তি মাইনাস এখনের শক্তি। দেখো এক্সপ্রেশন গুলো বসিয়ে দাও, আগের শক্তি মানে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, ঠিক আছে। আর এখনের শক্তি মাইনাস এখনের শক্তি কত, এইটা হাফ C1 প্লাস C2 ইন্টু ভি স্কোয়ার। এবার এই দুটো মুছে দিই। দেখো কি করবো, ভি স্কোয়ারের জায়গায় গোটা মানটা বসাবো, ওই জন্যই এটা লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে একটু বড় ক্যালকুলেশনটা হবে, ভালো করে ফলো করো। ভি স্কোয়ারের জায়গায় কি করবো, এই গোটা ভ্যালুটা বসবে। ঠিক আছে, তাহলে কত হবে, ডেল্টা ই ইকুয়ালস টু হাফ একটা টোটাল থেকে কমন নিয়ে নাও, তাহলে ভেতরে পড়ে থাকছে C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 C2 হোল ইন্টু ছিল ভি স্কোয়ার, ভি স্কোয়ারের থেকে এই টোটালটার স্কোয়ার, তার মানে C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার, আর নিচে C1 প্লাস C2 হোল স্কোয়ার। এটা এবার মুছে দিতে পারো। দেখো একটা C1 প্লাস C2 কেটে যাচ্ছে। চলো টোটালটাকে আমি কি করব, লসাগু করব। তার আগে একবার লিখি, ডেল্টা ইকুয়ালস টু হাফ C1 V1 স্কোয়ার
প্লাস C2V2 স্কোয়ার মাইনাস ওপরের a প্লাস b এর হোল স্কোয়ারে ভেঙে দাও, তাহলে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস 2C1, অ্যাকচুয়ালি মাইনাস দিয়ে গুণ হচ্ছে মানে সবগুলোই মাইনাস হয়ে যাবে, বা মাইনাসটা বাইরেই লিখে দিচ্ছি, তাহলে এগুলো প্লাস দিয়ে দিচ্ছি আমি, তাহলে তোমরা স্টেপ জাম্প বুঝতে পারবে না, আগে লিখে লিখেই করছি। তাহলে এটা স্কোয়ার করলে 2ab মানে 2C1 C2 V1 V2 প্লাস বি স্কোয়ার মানে C2 স্কোয়ার V2 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকলো C1 প্লাস C2 হয়েছে। চলো এবার লসও করবো, তাহলে ডেল্টা ই ইকুয়ালস টু হাফ, একটু বড় হবে কিন্তু সব কেটে যাবে দেখবে, নিচে একটাই টার্ম আছে C1 প্লাস C2, তাহলে আগে C1 C2 দিয়ে এই দুটোকে গুণ করি, প্রথমে C1 দিয়ে গুলোকে গুণ করছি, তাহলে হবে C1 স্কোয়ার V1 স্কোয়ার, C1 দিয়ে এটাকে গুণ করলে C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 দিয়ে এই দুটোকে গুণ করছি, তাহলে C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস এই রাশিগুলো, ঠিক আছে, এটাকে একটু বাড়িয়ে দিই, মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2 মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, দেখো অনেক টার্ম কেটে যাবে, C1 স্কোয়ার V1 স্কোয়ার C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে এটা এটা এটা, দেখো এটাতেও C1 C2 আছে, C1 C2 C1 C2, তাহলে কমন, চলো এখানে দেখাচ্ছি, একটু ক্যালকুলেশনটা শুধু বড়, ডেল্টা ই ইকুয়ালস টু নিচে একটা C1 C2 আছে অনলি, আর উপরে C1 C2 কমন যাচ্ছে, তাহলে হাফ বাইরে ছিল, ওপরে C1 C2 কমন গেল, নিচে একটা C1 C2 পড়েছিল, এবার ভেতরে ওপরে কি পড়ে থাকছে V2 স্কোয়ার, এখানে V1 স্কোয়ার, এখানে মাইনাস V1 V2 2V1 V2, C1 C2 কমন চলে গেছে, তাহলে V2 স্কোয়ার V1 স্কোয়ার ধরো V2 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস 2V1 V2। খুব সুন্দরভাবে এটা একটা ফর্মুলা a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে ডেল্টা ই সমান হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V2 মাইনাস V1 এর হোল স্কোয়ার। আচ্ছা দেখো বর্গ টোটাল রাশিটা পজিটিভ রাশি, কারণ এই রাশিটা বর্গ মানে প্লাস, বর্গ রাশি মানে অলওয়েজ প্লাস, ধারকত্ব অলওয়েজ প্লাস, ঠিক আছে, তার মানে এই রাশি যেটা এলো টোটাল রাশিটা কিন্তু একটা পজিটিভ রাশি, তার মানেই আমি বলতে পারি ই থেকে ই ড্যাশ ছোট, এর থেকে ই ড্যাশ ছোট মানে যখন আমি বস্তুটাকে যুক্ত করেছিলাম কি হয়েছিল, শক্তি কিছুটা কমে গিয়েছিল, অর্থাৎ শক্তি ক্ষয় হয়েছে, ঠিক আছে, তাহলে এই শক্তি ক্ষয় রাশিমালা অবধি করে। আচ্ছা এতক্ষণ মোটামুটি ধারকত্বের সমস্ত ব্যাপারগুলো আমরা শেষ করে দিলাম, পরের দিন আমরা পরের ভিডিওতে আমরা ধারক শুরু করব, তার আগে একটা ছোট্ট জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা শুধু বলে দিই। আচ্ছা পৃথিবীর বিভব আমরা কত ধরব, বা পৃথিবীর ধারকত্ব কত, যেহেতু আগের চ্যাপ্টারে বলেছিলাম কিনা আমার মনে নেই, যেহেতু পৃথিবী প্রচুর পরিমাণ আধান ধরে রাখতে পারে বা গ্রহণ করতে পারে, অসীম পরিমাণ আধান গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরি অলওয়েজ, ঠিক আছে, আর পৃথিবীর ধারকত্ব ধরে নাও ইনফিনিট, অসীম, কেন, যেমন সমুদ্রের জলে এতই বেশি পরিমাণ সেখানে জল আছে, সেখান থেকে আমি যদি কিছুটা জল তুলে বা কিছুটা জল যদি সমুদ্রের জলের সঙ্গে মিশে, সমুদ্রের জলের লেভেলের এমন কিছু পরিবর্তন হবে না, ঠিক সেরকম পৃথিবীর এত বেশি আধান আছে
কিছু আধান সেখান থেকে নিয়ে নাও বা কিছু আধান সেখানে দাও, তার আধানের এমন কিছু পরিবর্তন হবে না, মানেই বিভব কোনো চেঞ্জ হবে না। সেই জন্য পৃথিবীর বিভবকে আমরা অলওয়েজ কত ধরবো? জিরো। সেই জন্যই সমুদ্র পৃষ্ঠের তলকেও আমরা শূন্য ধরেছিলাম। তাহলে পৃথিবীর বিভব জিরো, অলওয়েজ মনে রাখবো। আর কোনো বস্তুকে যখনই আমি পৃথিবীর সঙ্গে যুক্ত করব, যদি আমি কোনো বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই, সেই বস্তুটারও বিভব সঙ্গে সঙ্গে হয়ে যাবে জিরো। ঠিক আছে? তাহলে কোনো বস্তুকে যখন আমি পৃথিবীর সঙ্গে মানে আর্থিং করছি, কোনো বস্তুকে যখন ভূগর্ভস্থ করছি, পৃথিবীর সঙ্গে যুক্ত করছি, সবসময় বস্তুটার বিভবকে আমরা কত ধরবো? যখনই কোনো অঙ্কে দেখবে কোনো বস্তু ভূগর্ভস্থ অর্থাৎ আর্থিং করা আছে, বস্তুটার বিভবকে আমরা কত ধরবো? ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওতে এই অবধি থাক। আমরা পরের ভিডিওতে যেটা করবো সেটা হচ্ছে ভারতত্ব প্রসারটা আমাদের হয়ে গেল, ক্যাপাসিটি। পরের দিন যেটা শুরু করবো সেটা হচ্ছে যে আধান ধরে রাখতে পারে, অর্থাৎ আর। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।